শুভ রবিবার। মাঝে দুর্গাপুজো চলে গেল, কালী পুজো চলে গেছে। সমস্ত সমস্ত নগরবাসী নাগরিক জীবন ধূসরতায় ভরে আছে। আকাশ বাতাস ধূসরতা আর কাশি, একদম। এই দিয়ে আমরা চলছি। তো আমি আজকে ভাবছিলাম আজকে শুরুই করব একটা অন্য প্রশ্ন দিয়ে। প্রশ্নটা হচ্ছে, তুমি যেটা লিঙ্কডইনে একটা পোস্ট করলে, যেটা রিসেন্টলি পলিউশনটা নিয়ে, তাতে আমি বললাম যে প্রত্যেকবার এটা যখন হয় আমার মনে হয় ওই গথাম সিটির মধ্যে জোকার দাঁড়িয়ে ওঠে একটা একটা জিপের বনেটের ওপর, আর পুরো শহরটা জ্বলছে। আর ওখানে একটা সাবভার্সন, একটা ক্লাস কনফ্লিক্ট, সেগুলো সব বেরিয়ে আসে। কিন্তু তুমি এই যে পলিউশনের এই যে ব্যাপারটা, এই যে এক জায়গায় রবীন্দ্রনাথ বলছে যে না, মানুষের ভেতর থেকেই কাজ করতে হবে, মানুষের পাঠটা বেশি ইম্পর্ট্যান্ট, জাতীয়তাবাদের জায়গাতে যাওয়া উচিত না, মানুষ পাঠের দিগন্তটা আমাদের খুলতে হবে। তোমার বই একটা জায়গায় তুমি সেটা লিখেওছো যে মানুষের মন অভ্যাস তৈরি করতে পারে ভালোবাসা, সে তার মধ্যে থেকে তার যে বিশ্বাসটা। তো এইটা যদি আমরা বিশ্বাস করি, তা মানুষ এই বাজি পোড়ায়, কাশছে, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, একই জিনিস করে যাচ্ছে। তো কিভাবে মানুষের মধ্যে ঢুকে আমরা এটা, মানে আর তো কোনো পরিবর্তন আমি দেখতে পাই না, সরকার কি করবে? না, এটা তো সরকারের ব্যাপারই নয়। হ্যাঁ, তো এবার এটা নিয়ে তুমি বলো। আসলে আমি পোস্টটা এত কিছু ভেবে করিনি। আমার জাস্ট সকালবেলাটা তার দুদিন আগেই আসলে আমি কোরাল রিফ ডাইং এবং একটা ক্লাইমেট টিপিং পয়েন্ট, ওটা আমি পড়েছিলাম, আমাকে শেয়ার করেছিল আমার এক বন্ধু, শাসা, আহ, যে এডুকেশন নিয়ে কাজ করে। তারপর আমি ওটা নিয়ে আরেকটু দেখতে শুরু করি। আমার বন্ধু সৌমজিৎ, কল্পিতা, ওরা তোমারই মতো আনন্দ ইকোলজিক্যাল কোয়েশ্চেন্স নিয়ে কাজ করে, তো আমি ওদেরকে জিজ্ঞেস করি, ওরা তখন আমাকে আরো আরো একটু পড়ায়, আমি আরেকটু বুঝতে পারি ব্যাপারটা তখন। এবং আম, কোথাও একটা আমার মধ্যে ওটা একটা এফেক্ট ফেলেছিল। আনন্দ, মানে আমি ওটা পড়ে আনএফেক্টেড থাকিনি। ওটা আমার জন্য একটা পিস অফ নিউজ ছিল না শুধু। আমি, আমার মনে হচ্ছিল যে এটা এটা একটা সিরিয়াস কিছু হয়ে যাচ্ছে হয়তো। এবার ক্লাইমেট চেঞ্জে সবসময় একটা হয়তো থাকে, ডেটগুলো, ডেডলাইনগুলো ম্যাচ করে করে না, এ নিয়ে বিতর্ক আছে। সুতরাং আহ, এগুলো নিয়ে কথা হয়। আহ, তোমরা একভাবে ব্যাপারটাকে দেখাও, মানুষ তখন বলে যে কই, হলো না তো। তো আম, কিন্তু আমার এইটা বেশ সিরিয়াস লাগছিল, কোরাল রিফ ডাই অফটা। তো আহ, তার মধ্যেই এই কালী পুজোর রাতটা হলো, আহ, সোমবার রাতটা। এবং 3টে অবধি আমি জেগেছিলাম ওই রাতে, অ্যাকচুয়ালি। এবং আহ, সকালবেলা ওই, আমার ধারণা আমার অ্যাঙ্গুইশটা আমাকে ওই পোস্টটা লেখা করায়। অ্যাকচুয়ালি পোস্টটা আমি লিখিনি, আমার ভেতরের আম, কোনো একটা যাতনা হয়তো ওই পোস্টটা লেখা করায়। এবং পোস্টটা, তুমি খেয়াল করেছো নিশ্চয়ই আনন্দ, যে কিছু মানুষ পোস্টটার সাথে এগ্রি করছেন আর কিছু মানুষ পোস্টটার সাথে ডিসএগ্রি করছে অ্যাকচুয়ালি। এবং সেইখানে তোমার প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। আম, আমি ইনফ্যাক্ট একটা লেখা লিখেছি, আজকে আপলোড করে দেব, আমার রেসপন্স টু দ্য রেসপন্সেস অ্যাকচুয়ালি। তাতে আমি আমি যেটা লিখেছি সেটাই শেয়ার করি। সেটা হচ্ছে, তাতে আমি বলার চেষ্টা করেছি যে আহ, যারা আমার সাথে এগ্রি করেছেন, মোর অর লেস কাইন্ড অফ এগ্রি করেছেন, তাদের আমি ধন্যবাদ দেব। তাদের কাছে আমি অনেক কিছু শিখলাম। আহ, কিন্তু যারা আমার সাথে ডিসএগ্রি করেছেন, তাদেরকে আমি বেশি ধন্যবাদ দেব, কারণ তারা আমাকে ভাবতে বাধ্য করলো আবার আর কি। তো পরে আমি ভাবতে শুরু করলাম যে কেন আমি এই পোস্টটা করলাম, এবং কেন আমি এই দুটোকে পাশাপাশি রাখলাম হঠাৎ। আহ কালী পুজোর একটা রাত এবং
এবং এখন বাজি ফাটানো তো আর শুধু কালী পুজোতে হয় না, বিয়েতেও হয়। আর সুতরাং ক্রিকেট ম্যাচেও হয়। তো আহ, আহ, এবার এই জায়গা থেকে এই একদিনের বাজি ফাটানো, যেদিন আমরা ওয়ার্ল্ড কাপ জিতে যাব, যেদিন আমরা একটা বিয়েতে যাব, বা একটা এরকম একটা দিন আহ, যেদিন আমরা বাজি ফাটাবো। আম, তো আহ, এই এই একটা দিন, এবং অনেকেই পোস্টার বিরুদ্ধে যারা লিখেছেন, আহ, তারা অনেকেই বলেছেন যে এই একটা দিনের জন্য গ্লোবাল ওয়ার্মিং হয়ে গেল, আইস ক্যাপ মেল্ট হয়ে গেল, এটা কি করে হতে পারে, এই ধরনের। আহ, কিন্তু আমি আসলে এইটা বহুদিন আগে অ্যাকচুয়ালি গায়ত্রী স্পিভাকের একটা টকে উনি এই কথাটা বলেছিলেন, যে অনেক সময় দুটো জিনিসকে পাশাপাশি রাখলে সেটা একটা আহ, অনুভূতি দেয়। জাস্ট দুটো জিনিসকে পাশাপাশি রাখা, দুটো জিনিসকে টাইটলি কানেক্ট করে দেওয়া নয়, কজাল কানেকশন করা নয়, দুটো জিনিসকে জাস্ট পাশাপাশি রাখলে সেটা একটা কথা বলে অনেক সময় আর কি। তো আমি আসলে ওই একটা দিন আর কোরাল রিফ, যেটা অনেক কারণে ডাই অফ হচ্ছে, ওই একটা দিনের জন্য নিশ্চিতভাবে হচ্ছে না, এই দুটোকে জাস্ট পাশাপাশি রেখেছিলাম। পাশাপাশি রাখার ভাবনাটা আমার টু ফোল্ড ছিল, ওটাই আমি লিখেছি, আজকে সম্ভবত আপলোড করে দেব। একটা ভাবনা ছিল, এইটা ফরাসি দার্শনিক জাক দেরিদার কাছ থেকে আসছে। জাক দেরিদার একটা লাইন, এই লাইনটাও আমাকে অনেক কষ্ট দিয়েছে। এই লাইনটা, লাইনটা হচ্ছে, হাউ মেনি উইল হ্যাভ টু বি কিল্ড ফর সামথিং টু বি কল্ড জেনোসাইড। কজন মারা গেলে আমরা জেনোসাইড বলবো? এক, 10, 100, 1000, 1 লক্ষ, 1 মিলিয়ন? হাউ মেনি উইল হ্যাভ টু বি কিল্ড ফর সামথিং টু বি কল্ড জেনোসাইড? এবং সেখানে দেরিদা একটা ইঙ্গিত রাখেন যে ইভেন একজনের মৃত্যুও মৃত্যু, একজনের মৃত্যুও মৃত্যু। সুতরাং আহ, আমাদের এই একটা দিনও গুরুত্বপূর্ণ অ্যাকচুয়ালি। এইটাই হচ্ছে যে আমরা যখন ছোট বা অকিঞ্চিত করকে মিস করি, যেটা ওই চ্যাপ্টারটায় অনেকটা ধরা হয়েছে, অনেকগুলো কয়েকটা গল্পের মধ্যে দিয়ে, গল্পের কলোনি চ্যাপ্টারটায়, যে ছোটটা মিস করলে হবে না, একটা মৃত্যুও মৃত্যু। সুতরাং মানে অনেক মানুষ মারা গেলে আমরা জেগে উঠবো, এরকমটা এরকমটা কিন্তু মানে দেরিদিয়ান থটে প্রবলেম্যাটিক। উনি বলবেন যে একটা মৃত্যুকে নিয়েও আমাদেরকে ভাবতে হবে, সেই সেই মৃত্যুর অনৈতিকতাকে নিয়ে ভাবতে হবে। সুতরাং ওই একটা দিনও গুরুত্বপূর্ণ। এই একটা দিনের জন্য আইস ক্যাপ মেল্ট করছে না, এটা অ্যাকচুয়ালি ওই পুরনো কজাল কানেকশন মার্ক করার চেষ্টা করা, যে ও এই ঘটনার জন্য তো এটা হয়নি। এবং এটা একটা কোয়ান্টিফিকেশন অফ কজ অ্যান্ড এফেক্ট, যে আহ, ও 100 জন তো মারা যায়নি, তাহলে আমরা কেন এত উত্তেজিত হচ্ছি, এত ব্যথিত হচ্ছি কেন? কিন্তু একটা মৃত্যুতেও তো আমরা ব্যথিত হতে পারি। সুতরাং আহ, ওই একটা রাত অনেক সময় গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, এটা একটা আমার ভাবনা ছিল। দ্বিতীয়টা তোমার প্রশ্নের সাথে আরো ডিরেক্টলি লিঙ্কড অ্যাকচুয়ালি, রবীন্দ্রনাথের সাথেও ডিরেক্টলি লিঙ্কড। সেটা হচ্ছে যে আমি আসলে একটা ছোট ইভেন্ট আর একটা বড় ইভেন্টকে পাশাপাশি রেখেছিলাম। একটা ছোট ইভেন্ট, একটা রাত আমরা বাজি ফাটিয়েছি, এত কি মহাভারত অশুদ্ধ করে ফেলেছি, ঠিক আছে। আর একটা বড় ইভেন্ট, কোরাল রিফ ডাই অফ, এবং সেটা অনেক কারণে হচ্ছে, একটা কারণে হচ্ছে না, ওই একটা রাতের জন্য ডেফিনেটলি হয়। আমার ভাবনাটা ছিল, মেবি আই মেড আ মিস্টেক ওভার দেয়ার, আই এক্সপেক্টেড পারহ্যাপস আ লট। আহ সেটা হচ্ছে যে আমি ভেবেছিলাম এই বড় ঘটনাটা, কোরাল রিফ ডাই অফ, এইটা আমাদের মিরর হবে। আর এই মিররে আমরা আমাদের এই ছোট ঘটনা, এক রাতের বাজি ফাটানো, এটাকে দেখতে পাবো। এই দেখতে পাওয়াটা মানুষ দেখতে পাবে, মানুষের ভেতরটা, সাইকি, যাই বলো, যাই নাম দাও এটাকে, যে কোনো নাম দিতে পারো, সেটা দেখতে পাবে।
তো আমার আইডিয়া ছিল যে এটা মিরর হবে, কোরাল রিফ ডাই অফ। কিন্তু ট্র্যাজিক্যালি এটা মিরর হলো না, এটা হয়ে গেল একটা ট্রে ট্রেড অফ বলো তোমরা, হ্যাঁ, একটা একটা যেন মানে একটা ট্রেড অফ মতো হলো, যেন যে এটার জন্য কি এটা হয়েছে, কি করে তুমি বলছো এটার জন্য এটা হয়েছে? ঠিক আছে, আমি বলছিলাম না এইটুকু বুদ্ধি আমার আছে যে এটার জন্য এটা হয়নি, এটা অনেক কারণে হয়েছে, অনেক অনেক দশক ধরে হয়েছে, হয়তো কয়েকশো বছর ধরে হয়েছে, হয়তো 1000 বছর ধরে হয়েছে, আস্তে 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 আস্তে, বা বা গত 200 250 300 বছরে হয়েছে সিগনিফিকেন্টলি, যেভাবেই হোক। সেই কজালিটি, সেই টাইম লাইন আমরা ওয়ার্কআউট করতে পারি, কিন্তু পুরো তর্কটা হয়ে গেল যে এটার জন্য এটা হয়েছে, তুমি কি করে বলছো? আমি তো বলছিলামই না, আমি দুটোকে পাশাপাশি রেখেছিলাম, জাস্ট ভাবনা ছিল যে এই বড় ঘটনাটা, কোরাল রিফ ডাই অফ, একটা মিরর হিসেবে কাজ করবে আমাদের জন্য। আমরা আমাদের ছোট কাজগুলোকে ওই মিররটায় দেখব, এবং ছোট কাজগুলোকে সংযত করব। যেটা তুমি রবীন্দ্রনাথের কথাটা বললে, যে যে এটা মানুষের পাঠক্রম হয়ে উঠবে, মানুষের সহজ পাঠ হয়ে উঠবে, ধরা যাক এইভাবে যদি বলা যায় যে এটা এটা মানুষের সহজ পাঠ হয়ে উঠতে পারে কিনা, যে আমি দেখতে পাচ্ছি যে এত বড় একটা ঘটনা ঘটছে, আমি তখন আমার 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 হাতটা কাঁপবে একটু, তখন বাজিটা ফাটাতে গেলে আমার মনে হবে যে ফাটাবো বাজিটা, আহ কেন, আহ, ওই বোঝার উপর শাকের আটি, আমরা বাংলা ভাষায় বলি না আনন্দ, এরকম একটা কথা, অনেক বোঝার উপর শাকের আটিও বোঝা হয়ে যায়। তো ওটাকে আমরা একটা শাকের আটির মতো দেখতে পারবো আর কি, যে এই বোঝাটা আরো না চাপাই অলরেডি এক্সিস্টিং ক্লাইমেট প্রসেসের উপর আর কি, এইটা আমি ভেবেছিলাম। কিন্তু আমার আমার ভাবাটা ভুল হয়েছে, রবীন্দ্রনাথ থেকে আমরা বহু দূরে চলে গেছি গত 100 বছরে। আম, তো মেবি মেবি আমি আমি একটু বেশি আশাবাদী ছিলাম, হয়তো ভাবছি না এটা মিরর হবে। উম, না, আমার মনে হয় তুমি একদম ঠিক কাজই করেছো। আহ, এবং এটা করতে থাকো। কারণ আমি ব্যাপারটাকে অন্যভাবে ভাবছিলাম। হ্যাঁ, বলো। যখনই কেউ, আমরা ধরো তুমি তোমার লেখার মাধ্যমে, আমি আমার বইগুলোর মাধ্যমে, অথবা গানের মাধ্যমে, যখনই যে সৃষ্টিটা, আমার গানগুলো অথবা লেখাগুলো তুমি দেখেছো অনেকটা এই ধরনের। আমি কজাল রেফারেন্সে বিশ্বাস করি না, আমি পুরোটাই রিফ্লেক্সিভ প্রসেসে বিশ্বাস করি। কিন্তু মানব ইতিহাসের তো একটা আদি গোষ্ঠীতন্ত্র আছে, হুম। সেটা পাল্টাচ্ছে সেটা, সেই গোষ্ঠীতন্ত্র। এটা আমার মনে হয় এই যে বাজি ফাটানোটাও একটা গোষ্ঠীতন্ত্র। তো আমি প্রচুর বাজি ফাটাতাম এককালে। আমি 2003 4 অব্দি বাজি ফাটিয়েছি। তাও 2005-এ একটা রাতে আমার ওইরকম একটা রাতে হাতটা কাঁপে। বাহ, বাহ, ভারী সুন্দর। যেই রাতে হাতটা কাঁপে, একটা ছোট্ট পাপিকে দেখে, ভয় কাঁপছিল, ছোট্ট কুকুরের বাচ্চা, জেএনইউর বাইরেই, হুম, একটা রাস্তাতে বাচ্চাটা মানে ভয় কাঁপছে। তো সেই, আমার মনে হয় গোষ্ঠীতন্ত্র আমাদের দেখার মিরারটাকে ছিনিয়ে নেয়। খুব সুন্দর বললে আনন্দ, এটা খুব সুন্দর। এবং তুমি সেই কাজটা করছো, তো এখানে আশা নিরাশা ব্যাপারই না। তুমি তুমি লেন্সটা দিয়ে যাও। হয়তো এই বাকবিতণ্ডার মধ্যে থেকে কারোর একটা হাত কাঁপবে। হুম। আমার ভয়ের জায়গাটা আরেকটা অন্য জায়গায়, জানো তো, যেটা আমাকে বিব্রত করছে অনেক দিন ধরে। আমার অনেক বন্ধু বান্ধব, তারা কোনোদিন বাজি ফাটাতো না, আমার মতোই কনভার্ট হলো। তাদের ছেলে মেয়ের চাপে পড়ে তারা বাজি কিনেছে, কারণ তাদের ছেলে মেয়েরা বাজিটা ফাটাতে চায়। আচ্ছা। তার বাবার পিতৃসত্তা
এই প্রশ্নটা আমার তোমাকে করার ইচ্ছে ছিল, তুমি যেহেতু একজন মনস্তাত্ত্বিক, মানুষের মন নিয়ে কাজ করছো, ভাবো। আমি তার ভেতরে গিল্টও হচ্ছে। আমাকে ফোন করলো, ফোন করে বললো, আনন্দ দেখ, 22 বছর হয়ে গেল আমরা একসাথে বাজি ফাটানো ছেড়েছিলাম, হুম, হুম, কিন্তু আমার ছেলের জন্য আমি 2 দিন ধরে বাজি ফাটাচ্ছি ছাদে উঠে। তখন আমার মনে প্রশ্ন জাগছে বারবার, তাহলে এই যে গোষ্ঠীতন্ত্রটা আমি ভাবছি, এটা আরো অনেক ডিপ, অতটাও সাদামাটা ব্যাপার না। না, না, সে তাহলে সে বাবা হিসেবে তার, সে, এটা তো স্যাক্রিফাইস তার পরের জেনারেশনের জন্য, একটা গোষ্ঠী তৈরি করে দেওয়া। ঠিক, ঠিক। সে কেন তার সন্তানকে এটা বলতে পারলো না, করিস না, করো না? হুম, হুম, সে কেন তার সন্তানকে বলতে পারলো না যে আহ, অনেকগুলো কুকুরের বাচ্চা কাঁপবে ভয়, হুম, একটা কুকুরের মা মারা যেতে পারে? আর এই গ্র্যান্ডিয়াস ব্যাপারটা প্রচুর সৃষ্টিশীল সোকল শিল্পকর্মীদের মধ্যে, ধরো বড় বড় ডাক খাচ্ছি আমরা, মাংস খাচ্ছি, ফেসবুকে এক্সিবিট করি, টু মেনটেন অ্যান ইকোলজিক্যাল ব্যালেন্স তুমি খাও। ফুড আর যৌনতাটা একটা ব্যক্তিগত জায়গা, কিন্তু আমি ওটা খাচ্ছি, আমি সেলিব্রেট করে একটা গোষ্ঠী তৈরি করছি সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে। এটা কিন্তু অনেক অন্য ডিপ একটা পলিটিক্স। একদম। তোমার লেখাটাতে আমার ভালো যেটা লেগেছে, এগুলো করে তো কোনো প্রতিবাদ প্রতিবাদ না, কিন্তু এই কাজটা তোমায় করতে হবে। কারণ না হলে যেটা হবে, গোষ্ঠীতন্ত্র একটাই মানব জমিন লেখা হবে। এগুলো তো তুমি ডিজিটাল ফুটপ্রিন্ট ছেড়ে যাচ্ছ না। এবার তুমি বলো, এগুলো আমার দ্বিধা, আমি তোমার কাছে আমার থেরাপিস্ট হিসেবে জিজ্ঞেস করছি। আহ, আহ, শক্ত, শক্ত প্রশ্ন আনন্দ আসলে। এমন নয় যে আমার কাছে উত্তর আছে। আমি তোমার ওই ছোট পাপিটাকে ধরি এখানে আর কি। আম, ওই পাপ্পিটার ওদিন রাতে কি হলো ভাবো তুমি, যে কাঁপছিল, যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে, হয়ে গেল ওর রাতটা, ওর রাতটা, ওই রাতটা। এবং সত্যি আমি জানি না কেন, এটা আমি জয়পুরেও দেখলাম। আম, আমাদের খুব দুটো প্রিয় কুকুর জয়পুর বোধ ক্যাম্পাসে আছে, একটার নাম কুদ্দু, আরেকজনের নাম গুগল। আহ, আহ, এবং অত্যন্ত অত্যন্ত লাভিং, অ্যাফেকশনেট দুটি, প্রায় আমি দুটি মানুষ বলতে যাচ্ছিলাম। আম, তো আম, মানুষটার থেকে কুকুরটাই বলো। তো আহ, ওরাও আমি দেখছিলাম ভয় পাচ্ছিল। মানে আহ, দিওয়ালির আগেই জয়পুরে আমার ধারণা কোনো কারণে বাজি ফাটছিল, মনে হয় বিয়ের জন্য বা কিছুর জন্য ফাটছিল, যে আজকাল তো সব কিছুতেই বাজি ফাটে। আম, মানে আওয়াজ করা, আনন্দ, তোমার কথার মধ্যে এইটা রয়েছে। মানে একটা বেশ আওয়াজ করব, জোরে মাইক বাজাবো। আগে ফিউডালিজমে গুলি করব, জমিদার গুলি করছেন, ঠিক আছে, আকাশে গুলি ছুটছেন, কাউকে, কোনো প্রাণীকে হত্যা করছেন না, কিন্তু গুলি ছুটছেন। তো এই যে একটু আওয়াজ করব বা একটা ড্রাম পেটাবো, ঢাক পেটাবো, ঢোল পেটাবো, এই যে আওয়াজ করব, আহ, এটা একটু ভাবার আছে অ্যাকচুয়ালি। আমরা আওয়াজ কেন করি আনন্দ? মানে তুমিও আমাকে ভাবাচ্ছ অ্যাকচুয়ালি। এবং কোথাও আওয়াজের সাথে তুমি যেটাকে গোষ্ঠীতন্ত্র বলছো, সেটার একটা সম্পর্ক আছে কি? আহ, একটা পুরনো গোষ্ঠীতন্ত্র আর একটা নতুন গোষ্ঠীতন্ত্র, সোশ্যাল মিডিয়া একটা নতুন নতুন গোষ্ঠীতন্ত্র বলে আমার মনে হয়।
আহ, আর একটা পুরনো গোষ্ঠীতন্ত্র আছে, আমাদের মধ্যে নতুন পুরনো মিলেমিশে আছে। দিস ইজ সাইকো অ্যানালিসিস। সাইকো অ্যানালিসিস বেসিক্যালি মানে অনেকভাবে ডিফাইন করা যায়। একটা ডেফিনিশন হচ্ছে ওল্ড অ্যান্ড নিউ টুগেদার। সাইকো অ্যানালিসিস ইজ দ্য ইজ দ্য রেকগনিশন অফ দ্য ওল্ড অ্যান্ড নিউ টুগেদার ইন ওয়ান সেলফ। যে আমরা শুধু নিউ নই, আহ, আমরা নতুন জামা পরতে পারি, কিন্তু আওয়ার স্কিন ইজ ভেরি ভেরি ওল্ড। আওয়ার স্কিন হ্যাজ বিন টাচড ফ্রম ইনফেন্সি। তো আওয়ার স্কিন ইজ ওল্ড। আমাদের ত্বকটা অনেক পুরনো, জামাটা নতুন। জামাটা আমরা বারবার পাল্টাই, রোজ পাল্টাই জামাটা, কিন্তু ত্বকটা পাল্টাতে পারি না। ত্বকটা সেই ইনফ্যান্সির ত্বকটা রয়ে গেছে, ইনফ্যান্ট স্কিন রয়ে গেছে আমাদের মধ্যে। তো ইনফ্যান্ট টাচ রয়ে গেছে, ইনফ্যান্ট মার্কস গুলো রয়ে গেছে আমাদের ত্বকে, আমাদের আমাদের চামড়ায়, আমাদের স্কিনে। তো কিন্তু আমরা দেখো রোজ আমরা জামাটা পাল্টে দিই। আর সাবান দিয়ে ত্বকের উপরে যে মার্কস গুলো আছে ওগুলোকে ধোয়া যায় না, যতই সাবান লাগাই ওগুলোকে ধোয়া যায় না। আহ, ওগুলোকে উপলব্ধি দিয়েই ধোয়া যায় শুধুমাত্র, আহ, সাবান দিয়ে ধোয়া যাবে না আর কি। যত সাবানের বিজ্ঞাপনই দিই না কেন, ওগুলোকে ধুতে পারবো না। এটাই এটাই আহ, কি বলবো, ক্যাপিটালিজমের স্টুপিডিটি। ক্যাপিটালিজম ইজ ভেরি 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 ইন্টেলিজেন্ট, কানিং, ইন্টেলিজেন্ট, বাট ইট ইজ অলসো স্টুপিড in a way, and we and we and we participate in collective stupidity। ভাবি সাবান দিয়ে মার্কস গুলো ধুয়ে ফেলবো সব, কিন্তু ওটা সিম্বলিক ওয়াশিং হয়। ওই ওই ওয়াশিংটা এনাফ হয় না। ওটা ওই ওয়াশিংটা উপলব্ধি দিয়েই করতে হয় আর কি, অনুভব দিয়েই করতে হয়। তো আহ, এবার পুরনো আর নতুন আমাদের মধ্যে একসাথে আছে। তো তোমার কথাটা থেকে আমার মধ্যে, আমি এটা এইভাবে ভাবিনি কোনোদিন, আজকে ভাবছি তোমার সাথে অ্যাকচুয়ালি, থিঙ্কিং উইথ ইউ, হ্যাঁ, আম, যে একটা পুরনো গোষ্ঠীতন্ত্র বোধহয় আমাদের মধ্যে আছে, যেটা সাউন্ড সেন্ট্রিক। কমিউনিটি নয় কিন্তু, সাউন্ড সেন্ট্রিক গ্রুপস। কমিউনিটিরও খণ্ড হচ্ছে গ্রুপ। সাডেনলি একটা গ্রুপ তৈরি হল, এই গ্রুপ ভায়োলেন্স করতে পারে, এই গ্রুপ আনন্দ করতে পারে, এই গ্রুপ এক্সটাসি করতে পারে, বাজি ফাটাতে ফাটাতে, গুলি ছুটতে ছুটতে। আহ বরযাত্রী চলেছে। আহ মেয়ের বাড়ি কেন এইভাবে যায় না? আমি জানি না, সবসময় বরযাত্রীরাই এইভাবে যায়। হ্যাঁ, তো এর ইমপ্লিসিট ম্যাসকুলিনিটিটাও খেয়াল করার ব্যাপার এখানে। কিন্তু আমি ওই দিকটায় না গিয়েও এটা বলতে পারি যে ওল্ডার গ্রুপস যেন সাউন্ড সেন্ট্রিক, যেন অডিটরি, অরাল আর কি। যে সে আওয়াজ করতে করতে আসবো, সে একটা সে একটা এবং আওয়াজ করার পদ্ধতিগুলো কি কি? বাজি ফাটানো, আহ গুলি ছোড়া, ঢাক ঢোল, এই ধরনের কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টকে লাউডলি বাজানো, আওয়াজ করতে করতে আসাটা আহ, একটা এটাই পরে আমরা বামপন্থীরা স্লোগানে পরিবর্তিত করলাম, যে স্লোগানটা অনেক জোরে জোরে দেব। আহ, 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 এবং স্লোগানটা যত জোরে দেব, মাইকের আওয়াজ যত জোরে হবে, রাজনীতিটাও যেন তত তাগড়া হবে। কিন্তু আমরা প্রতুলদার গানটা ভুলে গেলাম এখানে। স্লোগান দিতে গিয়ে আমি চিনতে শিখি নতুন মানুষজন। স্লোগান ইজ নট সাউন্ড ইন দ্য লেফট পাথ। স্লোগান স্লোগান আসলে মানুষ চেনার পরিকল্পনা। তো আহ, স্লোগান, আমরা যত, ওই জন্য আমরা খুব জোরালো করলাম স্লোগানটাকে, কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও। আমরা খেয়ালও করলাম না কালো হাত বলছি, অথরিটির হাতকে কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও। এবং আহ, ওইটা আমাদের একটা সাউন্ড সেন্ট্রিক গ্রুপ সাইকোলজি, একটা সাউন্ড সেন্ট্রিক গ্রুপস এটা।
হয়তো বাজি ফাটানোটা সেটা থেকে আসে, হয়তো। আমার মনে হয়েছিল মেঘনা মুখার্জি বলে একজন, আনন্দ তুমি খেয়াল করবে, ওই মানে ফার্স্ট বা সেকেন্ড, ফার্স্ট একতা, সেকেন্ড বোধহয় মেঘনা, ওই পোস্টে একটা কমেন্ট লিখেছিল মেঘনা। আমার মনে হয়েছিল যে মেঘনার কমেন্টটা অত্যন্ত সাইকো অ্যানালিটিক। মেঘনা অ্যাকচুয়ালি আমার এমফিল স্টুডেন্ট ছিল এক সময়। আম, আমি ইনফ্যাক্ট মেঘনার বাড়িও গেছি, নয়ডাতে ওর বাড়িতে। আম, আম, মেঘনা এখন খুব প্রতিষ্ঠিত একজন সাইকো অ্যানালিটিক, সাইকোথেরাপিস্ট, হয়তো সাইকো অ্যানালিস্টও হয়ে যাবে শীঘ্রই। আম, ওর পোস্টটাতে এই আহ, অনুরণনটা ছিল আমার মনে হয়, যে যে একটা শব্দ কেন্দ্রিক গোষ্ঠীতন্ত্র। চলো এই এই ফ্রেজটাকে আমরা বানাই আনন্দ দুজন মিলে, হ্যাঁ, উই হ্যাভ কো অথার্ড ইট। একটা শব্দ কেন্দ্রিক গোষ্ঠীতন্ত্র তৈরি করা। আহ এবারে তোমার ওই শক্ত প্রশ্নটা, বাবা কেন, আহ বাবা কেন বাজি কিনছে, বাবা কেন বাজি ফাটাচ্ছে, বাবা কেন ছেলে বা মেয়েকে, হয়তো ছেলে বেশি এখানে, ছেলে বা মেয়েকে না বলতে পারছেন না, বা মা কেন না বলতে পারছেন না। এটা ভাবার আনন্দ, এটা ভাবার। আহ, আমার কাছে এটার উত্তর নেই। আহ, মা বা পিতার আদর, তাদের তাদের বাৎসল্য, মা বা পিতার মায়া, মমতা সন্তানের জন্য, আহ, এটা, হ্যাঁ আনন্দ, বলো বলো বলো। ওই পাশাপাশি তো একটা একটা কুকুরের মাও একটা তার বাচ্চাকে আদর করতে পারছে না ওই ওই আওয়াজটার জন্য। এটাই তো আমরা মিস করছি। হ্যাঁ। এইটাই হিউম্যান সেন্ট্রিক, মানুষ কেন্দ্রিক হয়ে যাওয়ার প্রবলেম। ওই জন্য তোমার ওই পাপির উদাহরণটা বা মুহূর্তটা, উদাহরণ নয়, মুহূর্তটা আমার কাছে ভীষণ টাচিং লেগেছে। তুমি বুঝতেই পেরেছো, আই ওয়াজ ভেরি ভেরি ডিপলি টাচড বাই দ্যাট। কেননা ওটা খুব গুরুত্বপূর্ণ, যে আমি আমি আসলে শুধু মানুষটাকে দেখছি, আমি শুধু দেখছি আমার সন্তান। আর আর গোষ্ঠীতন্ত্রটা সুর কেন্দ্রিক কেন না, কেন শব্দ কেন্দ্রিক? এটা সুর কেন্দ্রিক হয়ে গেলে পাল্টে যাবে না? এটা তো অ্যাবসলিউটলি পাল্টে যাবে, অ্যাবসলিউটলি পাল্টে। ওই জন্য দেখো, আমরা আমরা বামপন্থী র্যালিতে দুটো ধারা আছে কিন্তু। একটা খুব শব্দকেন্দ্রিক, আওয়াজ কেন্দ্রিক ধারা, লাউডার, কত লাউড হব আমরা। আরেকটা কিন্তু গান, আমরা একসাথে গান গাইতে 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 যাচ্ছি, ঠিক আছে। একসাথে গান গাওয়া, একসাথে গান গাওয়া, গান গাইতে গাইতে পথ চলা, চৈতন্য, গৌরীয়, বৈষ্ণব পথ, চৈতন্য একসাথে গান গাইতে গাইতে কীর্তন করতে করতে যাচ্ছে, একসাথে গান গাইতে গাইতে যাওয়া। এটা বামপন্থীরা শুরু করেনি, এটা মধ্যযুগের ভক্তি আন্দোলনে শুরু হয়েছে। একসাথে গান, এবং এবং বাংলাতেও হয়েছে। একসাথে গান গাইতে গাইতে যাওয়া, একসাথে গান গাইতে গাইতে ঢোল করতাল বাজাতে বাজাতে রাস্তা দিয়ে যাওয়া। কিন্তু ঢোলটা জোরে বাজানোটা লক্ষ্য নয়, কিন্তু ঢোলটা সুরে বাজানোটা লক্ষ্য। সুতরাং সুরের, এমনকি আহ, রবীন্দ্রনাথের পৌষ মেলাও, আহ, দোল, দোল, গান গাইতে গাইতে শান্তিনিকেতনের রাস্তা দিয়ে যাচ্ছে মানুষ। হ্যাঁ? আম, তো আহ, সুর দিয়ে, সুরের সাথে মিছিল করা আর শব্দের সাথে মিছিল করা। আমি ওই জন্য স্লোগানের থেকে গান প্রেফার করি মিছিলে। আহ, স্লোগান স্লোগান থেকে গানটা বেশি ইম্পর্ট্যান্ট অ্যাকচুয়ালি। এই পথ ব্ল্যাকরাও দেখিয়েছে, ব্ল্যাক মুভমেন্টেও আমরা এই পথ দেখেছি, গান গাইতে গাইতে, গান গাইতে গাইতে চলা, একসাথে গেয়ে ওঠা, হাউ পাওয়ারফুল ইট ক্যান বি। আমরা অনেক সময়, আমার এখনো মনে আছে, আহ 1993 সাল সম্ভবত, আনন্দ, আমরা আমরা একটা আহ, আহ, আন্দোলনে ছিলাম, মেডিকেল কলেজে ডাক্তারদের আন্দোলনে। পুলিশ এলো রাত্রেবেলা আমাদেরকে সরানোর জন্য।
আহ, আমরা একটা অবস্থান করছিলাম। পুলিশ যখন এলো, আমরা পুলিশকে দেখে উই শ্যাল ওভারকাম গাইতে শুরু করলাম। আমাদের উই শ্যাল ওভারকামটা পুলিশকে ভয় পাইয়ে দিয়েছিল। আহ এইটা ইম্পর্টেন্ট। একসাথে গাওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। গাওয়ার গোষ্ঠী, গাওয়ার কমিউনিটি, গাইতে গাইতে কমিউনিটি বানানো। আদিবাসীর দ্য আদিবাসী দ্য আদিবাসী ডাজ নট ডান্স অ্যালোন। সব সময় গ্রুপ ডান্স, সব সময় কমিউনিটি ডান্স, সবসময় একসাথে নাচে। ঠিক আছে। আম, একসাথে নাচতে নাচতে কমিউনিটি, রবীন্দ্রনাথ অ্যাকচুয়ালি দুটোকে এক জায়গায় নিয়ে এসেছিলেন, গান এবং নাচ একসাথে নিয়ে এসে কমিউনিটি বানান। এই মানুষটা কমিউনিটি বানাতে জানতো অ্যাকচুয়ালি। তো আহ, গান এবং গান এবং নাচের মধ্যে দিয়ে কমিউনিটি বানানো, তুম- গোষ্ঠী বানানো। তুমি রবীন্দ্রনাথ বললে, ভেবে দেখো। সরি। না না না, আনন্দ, তুমি কথোপকথনে থাকো, হ্যাঁ। ইন্টারাপশন ভেবো না এটাকে, আচ্ছা, প্লিজ। রবীন্দ্রনাথ কি সুন্দর! তুমি ধরো, আমি অনেক সময় যেটা করি, আমি গান নিয়ে তো সবসময় চর্চা করছি। আমি একটা গান দিনের পর দিন শুনি। এখন একটা রিসেন্ট গান শুনছি বারবার। তা কথাগুলো আগে হওয়ার আগে গানটা আমার হয়। মানে ধরো এই, ধরো তুমি যে রাতে মোর দুয়ারগুলি রেফারেন্সটা দিলে, রাইট? ফর আ সেকেন্ড তুমি জাস্ট কথাটা ভুলে যাও, যদি সুরটা গুনগুন করো। দারা রা রা, দারা রা রা। এই যে সুরটাতেই বলে দিচ্ছে কি হয়েছে। দা দা, দারা, মানে মালকোষ নিচ্ছে, দরবারি কানাড়া নিচ্ছে। তরবারি কানাড়া নিচ্ছে, হ্যাঁ, তাতেই নিয়ে। মানে কান্নাটা হ্যাঁ, এসে গেছে। হ্যাঁ। তারপর তুমি ধরো, তারপর বলছে সব যে হয়ে গেল, তুমি সব যেটাকে ভুলে যাও, শুধু ওইটা যদি নাও, দারা রা 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 রা, কত পাওয়ারফুল, কত সাটল, শব্দ ছাড়াও। একদম 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 একদম। এবার ধরো তুমি, আমি কেন বলছি, আমার যেখানে যেখানে যাই আমার মনে অনুরণন হয়। আমাকে একটা 2 ঘন্টার দিওয়ালি পার্টিতে গাওয়ার জন্য ডাকা হয়েছিল। আমি গেলাম গাইতে। আমার যেটা হয়, আমি একটু খিটখিটে মানুষ অনেক জায়গায়। গানটা হচ্ছে সবাই একটা পরে, যখন এই নর্থ ইন্ডিয়ার দিওয়ালি পার্টিগুলোতে অনেকটা সময় এক জিনিসটা লাউড একটা জায়গায় যায়। তা আমি একদম চুপ করে এক কোণে গিয়ে বসে পড়লাম। তো বলছি কি হয়েছে, কি হয়েছে? বললাম না, আমি ঠিক আইডেন্টিফাই করতে পারছি না এই সেলিব্রেশনটার সাথে। যতক্ষণ আমরা একসাথে অ্যাজ এ কমিউনিটি গানটা করছি, তার পাওয়ারটার মধ্যে একটা অদ্ভুত ইনোসেন্স আর একটা অদ্ভুত নন ভায়োলেন্ট সেলিব্রেশন আছে। হুম। আমরা অনেক বলিউডের একটা মন্টারে গানটা, সোনানকে কাগজ কে দো পঙ্খ লিখে, ওটা গাইছি সবাই মিলে আনন্দ করতে করতে। কি সুন্দর। ওটার যে ভাবানুগতা, আচ্ছা, এটাও তো দিওয়ালির সেলিব্রেশন হতে পারে। এটা তো একটা ভালো দিক, আমি বলছি সবকিছু যে এটাও একটা ভালো দিক। ভালো সবাই দিক। একসাথে হচ্ছে, না না না, আমি তো সেলিব্রেশন চাই। সেলিব্রেশন। আমি তো হ্যাঁ, আরো আরো হ্যাঁ। আরো আরো সেলিব্রেশন চাই কি, সেটাতে রবীন্দ্রনাথ। একটা, হ্যাঁ, সেটাতে একটা গোষ্ঠী হচ্ছে, কিন্তু যে গোষ্ঠীতন্ত্রটা তারপরে মানে ওই যে শব্দটাকে, ওই যে যেটা তুমি বললে, বড় করে তুলছে। তা এইটা কি, আর আমার ক্ষেত্রে আমি ওই যে বাবা মা সন্তানের জায়গাটা আমি ধরার চেষ্টা করছি, আমি কিন্তু একদম বুঝতে পারছি না। তুমি তুমি আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে ফেললে এর মধ্যে, আনন্দ, এটা থাকুক আমাদের সাথে। কি ভায়োলেন্ট সেলিব্রেশন আর নন ভায়োলেন্ট সেলিব্রেশন, সেলিব্রেশনেরও ধরন হয় নানান রকম করে। রবীন্দ্রনাথ একটা সেলিব্রেশনের ধরন তৈরি করেছিলেন, কিন্তু একটা জন্ম দিয়েছিলেন একটা সেলিব্রেশনের ধরন। উই আর ফর সেলিব্রেশন, আমরা আনন্দর পক্ষে। আহ, আনন্দর পক্ষে। আহ, আহ, তো আম, আসলে বাবা মার ভালোবাসাটা ছেলে মেয়ের জন্য, আনন্দ, এটাকেও ছোট করতে পারছি না। এইটা ধর্ম সংকট প্রায় আর কি, এই বিশ্বের ধর্ম সংকটের মতো আর কি, যে বাবা মা ছেলে মেয়েকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, প্রায় নিঃস্বার্থভাবে ভালোবাসে, প্রায়, প্রায়, একদম 100 ভাগ বলবো না, প্রায় নিঃস্বার্থভাবে ভালোবাসে।
বাবা মার ভালোবাসাটাকেও ছোট করতে পারছি না, ছেলে মেয়ের আদর আবদারটাকে, মানে বাবা মার আদর আর ছেলে মেয়ের আবদার, চাপ এবার ক্লিয়ার হচ্ছে। আদর আর আবদারের ডায়ালেকটিকটাকে অস্বীকারও করতে পারছি না। ছেলে মেয়ে তো আসলে ইরাশনাল আবদারও করবে কখনো কখনো, আর বাবা মাকে ছেলে মেয়ের ইরাশনালিটিতে কখনো কখনো সাবমিটও করতে হবে। সুতরাং আমি একটা খুব হার্ড মরাল পজিশন, এখানে আমি খুব একটা হার্ড, ইভেন হার্ড গান্ধিয়ান পজিশনও নিতে পারছি না। আমি একটু রবীন্দ্রনাথের মতো একটু সফট থেকে যাচ্ছি, দুর্বল থাকছি এখানটা, যে আহ, আহ, বাবা মার আদর, ছেলে মেয়ের আবদার, ইরেশনাল আবদার, এ সবই থাকবে। আম, কিন্তু কিভাবে আমরা মানুষ আর কুকুরটাকে মেলাবো, অ্যাকচুয়ালি এটা কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি ডিপেন্ড হয়ে যাচ্ছে ওখানে, যে মানুষ আর কুকুরটাকে আমরা কি করে কথোপকথনে আনবো ছেলে মেয়ের জীবনে। তোমাকে আমি আরেকটু কমপ্লিকেশনসে এনে দিচ্ছি। এনে দাও। আমি তোমায় বলছি কেন এটা আমায় ভাবাচ্ছে। এই বাড়িগুলোতে তারা পেটও রাখছে, তাদের নিজেদের বাড়িতে কুকুরও তাদের আছে। পেটও আছে। কারোর বাড়িতে একটা বিগল আছে, বিগল খুব সেন্সিটিভ, কারোর বাড়িতে কিছু, সে তো দেখছে সেই বিগলটারও, হুম, হুম। তাও কেন ছাদে যাচ্ছে? একটা, এখানে তুমি একটা ক্লু আমাকে দিলে অ্যাকচুয়ালি, দুটো কথা, একটা আগে থেকে, একটা এটার পরিপ্রেক্ষিতে। আগে থেকে একটা কথা আসছে আমার মাথায়, সেটা হচ্ছে যে আম, এটাকে আমরা এক লাইন করে ছেড়ে দেবো আপাতত। সেটা হচ্ছে যে একটা সময় ছিল আনন্দ, তুমিও এই সময়টায় বড় হয়েছো, আমরা যদি 100টা জিনিস চাইতাম বাবা মার কাছে, একটা পেতাম, 99টা পেতাম। ভালো করে খেয়াল কর, একটা পেতাম, 99টা পেতাম। তার ফলে না পাওয়ার একটা খুব ভালো ট্রেনিং, না পাওয়ার রং নাও তুমি, ঠিক আছে, না পাওয়ার একটা খুব ভালো ট্রেনিং আমাদের হয়েছিল। না পাওয়ার রংটাতেই তো পুরো ভিভজিওরটা ধরে থাকা যায় না। ধরে থাকার জায়গা ছিল। আজকাল একটা জিনিস হয়েছে, ছেলেমেয়েরা 100টা জিনিস চাইলে বাবা মা 99টা দিচ্ছেন এবং দিতে পারছেন। ইন্ডিয়াস গ্রোথ, ইত্যাদি ইত্যাদি, তার ইকোনমি, সবকিছু মিলে আমাদের মাইনে বাড়া, রিসোর্সেস, অ্যাক্সেস বেড়ে যাওয়া। বাবা মা আগে দিতে পারতেনও না, আমাদের বাবা মারা এত বড় লোক ছিলেন না, দিতে পারতেনও না। আজকাল বাবা মারা দিতে পারেন এবং দিচ্ছেনও। আহ, তো 100টায় তো 99টা দিয়ে দিচ্ছি, একটা বাজি না করা খুব টাফ হয়ে যাবে তখন। এটা একটা একটা পলিটিক্যাল ইকোনমি অফ গিফট রয়েছে এখানে অ্যাকচুয়ালি। গিফটের লজিকটাও একটু পাল্টে গেছে আজকে। আহ, এইটা একটা, তুমি ভাবো আনন্দ, এটা তুমিও দেখেছো আমার ধারণা। আমরা বিয়েতে বই দিতাম, রবীন্দ্রনাথের গীতবিতান দেওয়া হতো বিয়েতে। আজকে যদি কারো বিয়েতে গিয়ে রবীন্দ্রনাথের গীতবিতান দাও, ফ্যাব ইন্ডিয়া না দাও, সবাই হাসবে, তোমাকে নিয়ে হাসবে সবাই। রাদার, যখন গীতবিতান দেওয়া হতো ওটা একটা রীতিমতো লাইক আ বাইবেল, যেটা দারুণ কিছু পেয়েছি। একটা দারুণ কিছু পেয়েছি ছিল। ফেলুদা ফেলুদা সিরিজ দেওয়া হলে হ্যাঁ, ফেলুদার আবার 12টা আবার সিরিজটা পাচ্ছি, মানে এক- ইটস এ একটা ট্রেজার। বিরাট কিছু পেলাম। তো বিয়েতে বই দেওয়া হতো আগে, এখন বিয়েতে বই এখন তো জন্মদিনেও বই দেওয়া হয় না। তো আমার মনে আছে আমার পৈতের সময় আমার মা আহ, আমাদের যে বইগুলো পেয়েছিলাম সেগুলো খুব সুন্দর করে গুছিয়ে 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 গুছিয়ে, রেখেছিলেন। কি আনন্দ, হ্যাঁ। তো সেইটা একদম চলে গেছে, এখন এখন জন্মদিনেও বই দেওয়া হয় না। জন্মদিনে বাবা মা ছেলে মেয়েকে একটা গাড়ি দিয়ে দিচ্ছে। তো ইট ইজ এ নিউ ইন্ডিয়া অলসো, আমার মনে হয় এটা একটা নতুন দেশ অ্যাকচুয়ালি, অল টুগেদার একটা নতুন সমাজ, আহ, নতুন গোষ্ঠী। নতুন গোষ্ঠী। এই গোষ্ঠীর লজিকই আলাদা সম্ভবত। তো এইটা একটা সাইড থাকুক। আমি একটা আহ, এটাতে একটু ডেসপেয়ারের কথা হয়ে গেল হয়তো, আম, কিন্তু আমি বাবা মার ভালোবাসাকে ছোট করতে চাই না অ্যাকচুয়ালি কোথাও একটা। হ্যাঁ, আম, কেননা জীবনে তো ভুলের জায়গাও রাখতে হবে। মানে লাইফ ক্যানট বি পিওরলি কারেক্ট, লাইফ উইল হ্যাভ আ ফিউ মিস্টেক্স। তো আমরা
এক রাত বাবা মা একটু বাজি ফাটিয়েছেন, এবং একটু গিল্ট হচ্ছে, একটু ধর্ম সংকট হচ্ছে, আম, একটু ভুলের পাহাড় না হলেই হলো। কিন্তু ভুলের ছোট নদী তো হতে পারে, ভুলের ছোট নদীর জায়গা জীবনে রাখতে হবে। আম, এটা একটা। সেকেন্ড, একটা একটা হোপের কথা। ছেলে মেয়েরা ছোট যারা, তাদের সবচেয়ে ইন্টিমেট পার্টনার, চলো আমি পার্টনার বলি, এই শব্দটা আমরা অন্য কনটেক্সটে ইউজ করি, পার্টনার, কিন্তু ছোট ছেলে মেয়েদের সবচেয়ে ইন্টিমেট পার্টনার তাদের পেট। প্রথমে তারা একটা ইনঅ্যানিমেট পার্টনারের সাথে থাকে, ডলস, টয়স ইত্যাদি ইত্যাদি, তাকে শোয়ায়, তাকে ঘুম পাড়ায়, তাকে খাওয়ায়। আম, পরে তারা একটা অ্যানিমেট পার্টনার, একটা পেট। এবং অ্যানিমাল ফিলিয়া ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ইন আওয়ার লাইফস। আমরা আমরা অ্যানিমেলের সাথে কিভাবে থাকি, এটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। অ্যানিমাল ফোবিয়াও ইম্পর্ট্যান্ট। আমরা কেন টিকটিকি, আরশোলা, স্পাইডার এদেরকে ভয় পাই, সাইকো অ্যানালিটিক্যালি ভীষণ ইম্পর্ট্যান্ট। আবার অ্যানিমাল ফিলিয়াও খুব ইম্পর্ট্যান্ট, অ্যানিমাল লাভ ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা কোন অ্যানিমালকে ভালোবাসি। তো আমার মনে হয় দ্য অ্যানিমাল পাথ, বাবা মা যদি ছেলে মেয়েকে দেখাতে পারেন যে দেখো, ছোট পাপিটা ভয় পেয়ে যাচ্ছে, আমরা যেটা করছি, আহ, এটা হয়তো আমরা নাও করতে পারি, আমরা অন্যভাবে সেলিব্রেট করতে পারি, আমরা একটা নন অ্যাকুস্টিক, একটা অনেক সুরের সেলিব্রেশন করতে পারি, নন লাউড একটা সেলিব্রেশন করতে পারি। আহ, আমরা আলোর সেলিব্রেশন করতে পারি। আলোটাও অবশ্য খুব এক্সেসিভ হওয়াটা ঠিক না রাত্রেবেলা, কেননা আমার ধারণা এই আলোটা পাখিদের ডিস্টার্ব করে। আহ, তো আহ, কিন্তু একটু মিউটেড, কিন্তু একটা সেলিব্রেশন, আমরা সেলিব্রেশনের লজিকটাকে রিথিঙ্ক করতে পারি। দেখো এই ছোট পাপিটা বড্ড ভয় পেয়ে যাচ্ছে। সো মেবি ডিপিং ইনটু দ্য অ্যানিমাল লাভ অফ চিলড্রেন ইজ আ গুড ওয়ে টু অফার দেম আ মিরর। ওই মিররটাই যদি আবার ফিরে আসে, যে মানে বাচ্চাদের আমরা শেখাতে না চাই, আমরা মরাল সায়েন্সের ক্লাস না দিই ওদেরকে, ওদেরকে আমরা মিরর দিই। আমি বলবো আ মিরর ইজ আ গুড লার্নিং ফর চিলড্রেন। তো এই জায়গা থেকে, এবং এটা এডুকেশন থিওরিতেও ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি, যে চিলড্রেনদের আমরা মিরর দিই, টেক্সট বুক না দিই। লেট দ্য মিরর বিকাম আ টেক্সট বুক। তো এই জায়গা থেকে অ্যানিমাল লাভ একটা মিরর হতে পারে আনন্দ। এইটা একটা, এইটা একটা অ্যাঙ্গেল আসতে পারে। আহ, একটা পসিবল পাথ। আমার কাছে কোনো উত্তর নেই এখানে। আহ, তো সন্তানের প্রতি ভালোবাসা আর সন্তানের পশুর প্রতি ভালোবাসা, আহ, এই দুটোর একটা ডায়ালগ কিন্তু হতে। তুমি এটাতে আবার আর আর অঞ্জনদার বইটাতেই ফেরত যাচ্ছি। ভূত আর ভবিষ্যতেও তুমি যে অন্তর্মুখী বহির্মুখী রাজনীতির যে ডিস্টিংশনটা হ্যাঁ, একদম ক্লিয়ারলি করেছো। তুমি দেখাচ্ছ কি লেনিনের রাজনীতিটা বহির্মুখী ছিল, গান্ধীর রাজনীতিটা অন্তর্মুখী। আবার রবীন্দ্রনাথ সেই অন্তর্মুখিতার মধ্যে গিয়ে একটা অন্য ধারা নিচ্ছে, মানুষের মধ্যেই মিশে যাচ্ছে, ইমার্শন। দেখে, তো সেই পলিটিক্যাল লেন্সটা দিয়ে ভাবলে তুমি, তোমার কি মত? তোমার ফ্লেকশনটা বলো। আমার, আমি বলবো আহ, অন্তর্মুখী ধারাটা দুর্বল। অন্তর্মুখী ধারাটা রাজনীতিতে খুব দুর্বল থেকেছে। আর অন্তর্মুখী ধারাটাকে আমরা সাইকোলজি, সাইকোথেরাপি, সাইকো অ্যানালিসিস এদেরকে দিয়ে দিয়েছি। আহ, যেন রাজনীতিটা এদিকে হবে, মার্কস এদিকে হবে, ফ্রয়েড ওদিকে হবে। এই দুজনকে হাইফেনেট করাটা ভীষণ ভীষণ জরুরি। এই দুজনকে হাইফেনেট করতে পারলে অন্তর্মুখী ধারাটা রাজনীতির মধ্যে, যেটা আপাত অর্থে বহির্মুখী হয়ে আছে, বাহির্মুখী হয়ে আছে, বহির্মুখী হয়ে আছে, সেইটার মধ্যে একটা অন্তর্মুখীনতা আসতে পারে।
অন্তর্মুখী, এবং আমার পোস্টার ফেলিয়ারটা কোথায়? অন্তর্মুখী ধারার দুর্বলতা অ্যাকচুয়ালি, যে মিরর বানাতে গিয়েও মিরর হচ্ছে না, কন্টেস্টেশন হয়ে গেল অ্যাকচুয়ালি, যে একদিন বাজি ফাটালে কি আইস ক্যাপ মেল্ট করে যায়, এত বোকার মতো কথা কেন বলছো? আম, তো এবং তোমারই মতো আমি এখানে কোনো গজল কানেকশন করছিলাম না। এইটুকু এইটুকু বুদ্ধি আমার মাথায় আশা করি আছে এখনো, যে আহ, এই অ্যাকচুয়ালি প্রবলেমটা হচ্ছে তুমি যারা তোমার অডিয়েন্স, তারা তো গোষ্ঠী দ্বন্দ্বে ভুগছে না সব সময়, তাই তাদের রেসপন্স মেকানিজমটা কজাল হবে। হ্যাঁ, 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 তুমি কজাল ভাবে ভাবছো না হয়তো এটা। আমার আমার এই অসুবিধাটা বিভিন্ন জায়গায় হয়। ধরো আমি একটা কিছু বললাম, জেন জিদের মধ্যে আরো বেশি হচ্ছে আজকাল। তাই কি? জেন জি তো বড় হওয়াটাই গোষ্ঠীতন্ত্রের মধ্যে দিয়ে, সোশ্যাল মিডিয়া গোষ্ঠীতন্ত্র। তুমি কিছু একটা ধরো রিফ্লেকটিভ ভাবে কিছু একটা বললে, জেনজি ওটাকেই আগে একটা কজাল ইম্পোজিশন হিসেবে নিয়ে নেয়। ও, যে আমি ধরো এক্সপেক্ট করছি, আচ্ছা, আচ্ছা, আমি হয়তো ধরো কথাটা বলছি অ্যাজ আ রিফ্লেকটিভ মিরর পাথ, রাইট। কিন্তু সে ওটাকে পার্সোনালাইজ করবে না আগেই, হ্যাঁ, ডিফেন্সিভ হয়ে যাবে, ডিফেন্সিভ হয়ে যে যাবে। আমি বাজি ফাটিয়েছি বলে আইস হ্যাঁ, ক্যাপ মেল্ট হ্যাঁ, করেছে, হোয়াট আর ইউ সেইং? রাইট। what হ্যাঁ। তো বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আর কখনো কখনো আমার মনে হয় যে এই যে সমাজ মাধ্যম, ডিজিটাল সমাজ মাধ্যমের জন্য এই অন্তর্মুখিতাটা আরো কমে গেছে। আমার মনে হয় কমে গেছে। হ্যাঁ, তাদের আরো তাদের তো ওই গোষ্ঠীটার মধ্যে থাকতে হচ্ছে। হুম, হ্যাঁ, আমার উপরও এই প্রেশারটা আছে, আমি এত বড় বড় কথা বলছি, আমাকে আমার কাজগুলোকে এজেন্টদের বলতে হয় হুম, পাবলিক স্পেসে, সোশ্যাল মিডিয়াতে। লোকে কি ভাববে? আর দেখো, নিজের ঢাক নিজেই পেটাচ্ছে, হুম, হুম, এটাই তো ভাবছে, হুম, নিজের ঢাক নিজেই পেটাচ্ছে। হুম, এটা খুব ক্রিটিক্যাল কোয়েশ্চেন। আমি ওইটা করতে চাই না, কিন্তু আমায় করতে হচ্ছে। হুম, হুম, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমার মধ্যে এই বোধটা থাকা দরকার যে কে কোন জায়গা থেকে, কোন অবস্থান থেকে, সেজন্য যারা জেনজি ওই রেসপন্সটা দিচ্ছে, আমি আমি তাদের প্রতি, মানে আমি তাদের প্রতি ক্ষমাপ্রবণ হব, অথবা কাইন্ড হব। সে ঠিক আছে, তুই রিয়াক্ট করছিস, কর। হয়তো সেই রিয়াকশনটা হতে হতেই একটা পাথ খুলতে পারে। খুলতে পারে। আসলে আমাদের তো ট্রেনিংই হয়নি ট্রেনিংই হয়নি। রিফ্লেকটিভ লার্নিং, হ্যাঁ, মিরর, হ্যাঁ, অন্তর্মুখীনতা, ইনওয়ার্ডনেস। হয়নি, হয়নি, হয়নি। ইনওয়ার্ডনেসের কোনো ট্রেনিং হয়নি আমাদের অ্যাকচুয়ালি। আমরা শুধু আহ, মানে এতে অ্যাপল, বিতে ব্যানানা, সিতে ক্যাট, এটা শিখেছি। আহ, আহ, আমরা আর এ রোপ শিখেছি, কিন্তু রিফ্লেকশন শিখিনি। হ্যাঁ, মানে ধরো এই শব্দগুলো এখন যেটা আমার মনে হয়, এবং এটা আমার নিজের দ্বন্দ্ব দ্বিধা মধ্যে, আমি আমি কাউকে ছোট করে বলছি না, এখন আবার একটা অন্য বাজার এসে গেছে তো। এই শব্দগুলো এখন আমরা বলছি নিউ হ্যাঁ, এডুকেশন পলিসিতে, আমি জানি। আমরা রিফ্লেকটিভ লার্নিং, আই এগ্রি। এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং, আই এগুলো আবার একটা মেট্রিক্স নিচ্ছে, যেটা আবার টিক টিক মার্ক নিচ্ছে। এটাই বোধহয় বাজারের নিয়ম। এটাই বাজারে নিয়ে। বাজারকে তুমি হ্যাঁ, যাই দেবে আনন্দ, ও তাকে না চট করে বাজারি বানিয়ে দেবে আর কি। সুতরাং এখন অ্যাক্টিভ লার্নিং, এক্সপিরিয়েন্সিয়াল, আমার এই ইমার্শন শব্দটাও এখন বাজারে এসে গেছে। ঠিক আছে, এবং আমি অনেক সময় আই টার্ন ইন মাই গ্রেভ, আমি ইমার্শনের যে মানে করতে দেখি মানুষজনকে আর কি। হ্যাঁ, তো আমার আমার ভয় লাগে ইমার্শনের এই এই আহ, রূপ দেখে। তবে আজকে আজকে আমরা একটা কো অথার করলাম শব্দ, হুম। ওই কো অথার টার্মটা ইন্টারেস্টিং, ওটাকে ইউজ করো। হুম, শব্দ দিয়ে যেটা তুমি বললে, হ্যাঁ, 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 গোষ্ঠী, গোষ্ঠী, শব্দ গোষ্ঠীতন্ত্র, শব্দ কেন্দ্রিক গোষ্ঠী। শব্দ কেন্দ্রিক গোষ্ঠী। একটা জায়গায় একটু ধরি, এটা দিয়ে হয়তো তোমাকেও যেতে হবে আনন্দ, আজকে শেষ করতে হবে। আম, সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার লাইকটা, সোশ্যাল মিডিয়ার গোষ্ঠীতন্ত্রটা, আমি এটা আসলে একটু ডিপলি ভাবতে হবে, আরো ডিপলি একটু পড়াশোনা করতে হবে।
নইলে এটা হবে না, এটা পুরো মন দিয়ে বুঝতে হবে। সোশ্যাল মিডিয়ার গোষ্ঠীতন্ত্রটা কি, মানে তন্ত্রটা কি ওখানে, ওই গোষ্ঠীর তন্ত্রটা কি? অ্যাপারেন্টলি তো ওই গোষ্ঠীর তন্ত্রটা হচ্ছে নাম্বার অফ লাইকস। কিন্তু আমার মনে একটা দ্বন্দ্ব হয়, ইজ ইট জাস্ট দ্যাট? ইজ ইট জাস্ট দ্য নাম্বার অফ লাইকস অর রিপোস্ট অর কমেন্টস এটসেট্রা এটসেট্রা, নাকি সোশ্যাল মিডিয়ার গোষ্ঠীতন্ত্রটা উম, মানে, আমি একটা কন্ট্রোভার্সিয়াল, একটা ডেঞ্জারাস কথা বলতে যাচ্ছি, কিন্তু এটা তো কথোপকথন, আমরা ভাবছি একসাথে, কোনো কোনো ডিসিশন নয় এগুলো। আহ, একটা কথা ভাবো আনন্দ, একটা গোষ্ঠী দুটো কাজ একসাথে করতে পারে। একটা গোষ্ঠী একসাথে পৌষ মেলা করতে পারে, একটা গোষ্ঠী একসাথে খুনও করতে পারে, যুদ্ধ করতে পারে। একটা গোষ্ঠী একসাথে বার্থ ফেস্টিভ্যাল করতে পারে, জন্মের উৎসব করতে পারে, বিয়ের উৎসব করতে পারে, নতুন ফসল আসার উৎসব করতে পারে। প্রতি বছর আমরা নতুন ফসল আসার উৎসব করি। আহ, আমরা ভুলেই গেছি আজকাল যে ওগুলো ফসলের সাথে কানেক্টেড, কেননা মেনি অফ আওয়ার festivals come from our agricultural and our hunter-gatherer past. Uh, 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 তো আহ, এবার এই জায়গা থেকে আহ, গোষ্ঠী আসলে দুটো কাজই করতে পারে। গোষ্ঠী জন্ম দিতে পারে, গোষ্ঠী মৃত্যুও আনতে পারে। আমার ইনক্রিজিংলি মনে হচ্ছে এবার মৃত্যু আনার জন্য গোষ্ঠীর মধ্যে কি লাগবে? জীবনানন্দ যেটাকে বলেন দ্বেষ, দয় বয় কার পেট কাটা মধ্যে নশ, হেট্রেড, হেট্রেড, দেশ। আহ তার মানে গোষ্ঠীর মধ্যে দুটো দিকই আছে। আমার ইনক্রিজিংলি মনে হতে শুরু করেছে, কিন্তু এটা নিয়ে ভালো করে কাজ করা দরকার, একটা লং রিসার্চ প্রজেক্ট করা দরকার এটা নিয়ে, অ্যাকচুয়ালি একটা লঙ্গিটিউডিনাল স্টাডি দরকার এটার। সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া যেটা তৈরি করেছে বিগ ক্যাপিটালিস্ট, এবং যেটা একটা বিরাট ব্যবসার জায়গা, এরা সব বড়লোক হয়েছে থ্রু সোশ্যাল মিডিয়া। একসময় নোকিয়ার মালিক বড়লোক ছিলেন, এখন সোশ্যাল মিডিয়ার মালিক বড়লোক। বড়লোকের আহ, আহ, সংজ্ঞা পাল্টায়নি, কিন্তু মানে আহ, নামগুলো পাল্টে গেছে। আহ, এখন অ্যামাজন বড়লোক, নোকিয়া নাম। সো এই জায়গা থেকে সোশ্যাল মিডিয়া কি গোষ্ঠীর ওই সত্তাটা যেটা হত্যা করতে পারে, যেটা হেট করতে পারে, যার মনের কথা মনে হয় দ্বেষ, সেই সত্তাটাকে সিঞ্চিত করে, নার্চার করে, সেই সত্তাটাতে জল দেয়। এবং সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস খেয়াল করবে আনন্দ, হেডটা খুব ফাস্ট মুভ করে যায়, খুব ফাস্ট হেড ট্রাভেল করে। হেড, এভাবে বলি কথাটা, হেডকে হেডকে ট্রান্সফার করা ইজিয়ার কি দ্যান লাভ? সোশ্যাল মিডিয়া, is it a medium of the transfer of our violent, hate-filled selves? এটা একটা ভাবার প্রশ্ন। আমি জানি এটা অত্যন্ত কন্ট্রোভার্সিয়াল একটা কথা, আম, কিন্তু এটা একটু ভাবার আছে যে আহ, কোন হিউম্যান ইমোশনটা ট্রান্সফার করাটা, কোন হিউম্যান আচ্ছা না, এটা একটু বেটার হবে এবার, কোন হিউম্যান ইমোশনটা আমরা জামার মতো পড়ছি
আর কোন হিউম্যান ইমোশনটা আমরা ভেতরে রাখছি। অ্যাকচুয়ালি খেয়াল করো আনন্দ, লাভটাকে আমরা ভেতরে রাখি, ওটাকে আমরা ওই জন্য ভেতরে দেখাই সবসময়। হার্টে দেখাই, ভেতরে দেখাই, কিছু একটা ভেতরে দেখাই। লাভটাকে আমরা সবসময় বলি ভেতরে কিছু একটা আছে, আমার ভিতর ও বাহিরে, অন্তরে, অন্দরে। আম, আর হেডটা যেন উই আর ওয়ারিং অন আওয়ার স্লিভস। আর ডাজ সোশ্যাল মিডিয়া হেল্প I've got the line now. The transmission of hate, the transmission of that that group self, that group character that could kill. এটা একটু ভাবার। আহ, ভালোবাসা একটা লং প্রোট্রাক্টেড প্রসেস, হেট একটা কুইক প্রসেস। হেট কুইকলি ইরাপ্ট করতে পারে। ভালোবাসা বানানো, ভালোবাসার কারিগর হওয়াটা শক্ত। ভালোবাসা কি ডরম্যান্ট ভল কেন, আর হেট একটা ইরাপ্টিং ভল কেন? এভাবে ভাবা যেতে পারে, দ্যাটস ইন্টারেস্টিং, দ্যাটস ইন্টারেস্টিং। বা ভালোবাসা একটা সাইলেন্ট স্প্রিং, হেট একটা ওয়ার্ম ওয়াটার স্প্রিং, অ্যাক্টিভ ওয়ার্ম ওয়াটার স্প্রিং। এইভাবে মানে এরকম অনেকভাবে ভাবা যেতে পারে, কিন্তু ইটস ইটস সামথিং উই নিড টু থিঙ্ক যে হোয়াট ইজ দ্য রোল। এবার তার মানে সোশ্যাল মিডিয়া কোনো ভালোবাসা ট্রান্সমিট করেনি তা নয়, কিন্তু ওটাও ট্রান্সমিট হয়েছে, ঠিক আছে। কিন্তু হ্যাজ ইট লার্জলি ট্রান্সমিটেড, আচ্ছা এর আমার কাছেও ক্লিয়ার হচ্ছে এবার, আওয়ার নার্সিসিস্টিক, motivational, aggressive self, not our nurturant, caring, compassionate self। তো আমাদের অ্যাগ্রেসিভ, নার্সিসিস্টিক, ফিয়ারফুল, অ্যাংজাইটি ফিল্ড, ভায়োলেন্ট সেলফ, অ্যাগ্রেসিভ সেলফটাকে, নার্সিসিস্টিক সেলফটাকে ট্রান্সমিট করেছে অনেক বেশি দ্যান দ্য নার্চারেন্ট, কেয়ারিং সেলফ। এইটা হ্যাঁ, এখানে একটা দ্বন্দ্ব, যেটা ধরো, যেটা আমি তোমাকে বললাম, যে যে দ্বন্দ্বটা আমার মধ্যে প্রত্যেক মুহূর্তে প্লে করে, যে ধরো, ধরো তোমার একটা পেপার, তুমি একটা পেপার লিখেছো, তোমাকে সেটা দিতে হয়, রিসার্চ গেট হোক, লিঙ্কডইন হোক, অথবা ধরো আমি আমার ফাউন্ডেশনে যাই, আমি বলবো না, আমরা অ্যাজ এ কমিউনিটি প্রচুর মানুষ করছেন কাজ, সেটা ছবি দিলাম। এটা কিন্তু আমার দ্বন্দ্ব আমার মধ্যে প্রত্যেক মুহূর্তে চলছে। কোনো একটা দিন ধরো একটা গানের পোস্ট দিলাম, আমি কি করছি? আমি আমার নার্সিসিজমটা দেখতে পাই, আমি জানি সেইভাবে আমি ইভ্যালুয়েটেড হব, কিন্তু আমি তো এল্ডারলি কেয়ার হোমের ছবিটাও ইন্টেনশনালি দিচ্ছি এইটা ভেবে, যে আমি জানি কেউ দেখবে না, ওটা এই পোস্ট গুলো কেউ দেখে না, হুম, উইচ খেয়াল করো, উইচ কেউ দেখে কেয়ারের না, পোস্ট গুলো কেউ প্রায় কেউ দেখে না, দেখে না। কেউ দেখে না। তুমি একটা এবং হেট ফিল্ড হ্যাঁ, পোস্ট দাও, হ্যাঁ, পার হয়ে যাবে। কেউ কেউ দেখে না, কিন্তু হোয়াট গেভ মি হোপ দিস টাইম, এবং এটা আমি খুব ডিপলি অ্যানালাইজ করেছি লাস্ট 5 বছর ধরে, ফাউন্ডেশনের এত কাজ এইগুলো কেউ দেখেনি, কিন্তু ধরো ভাইফোঁটার পোস্টটা রিচ কিন্তু হাই হয়েছে, সো আই অলসো হ্যাভ গট আ হোপ, আই গট আ হোপ ইন দ্যাট। কিন্তু অন অ্যান অ্যাভারেজ কেয়ারের পোস্ট, সোশ্যাল কেয়ারের পোস্ট, কমিউনিটি কেয়ারের পোস্ট, ট্র্যাকশন ইজ ভেরি লো। এটাও একটা দেখার জিনিস। সো ওই জন্য বলছি একটা লং হ্যাঁ, স্টাডি দরকার অ্যাকচুয়ালি। স্ট্যাটিস্টিক্যালি তুমি যে পয়েন্টটা বলছো, কারণ আমি সারাক্ষণ এটা মাথায় চলে, এবং ওই জন্য আমার ডেটা ড্যাশবোর্ড আছে একটা, এটা বোঝার জন্য। অন মাই ওন পোস্ট আই হ্যাভ সিন that you are right, the hypothesis that you have given, যে একটা ফাউন্ডেশন, ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানো পোস্ট কে দেখবে? 10টা বৃদ্ধ কি করছে না করছে, ঘুরে বেড়াচ্ছে, কি যে করে, সেই জায়গাটা থেকে ওইগুলো ঠিক আছে। কিন্তু ধরো, আচ্ছা, প্রমোটেড টু, সবাই ঝাঁপিয়ে পড়লো, হুম, সবার কি ভালো লাগছে? অবভিয়াসলি লাগছে না, কিন্তু হুম, তাহলে প্রমোশনের পোস্টটাতে কেন ঝাঁপাচ্ছে সবাই? হুম, হুম, হুম। আমার
আবরণের পোস্টটাতে কেন ঝাঁপাচ্ছে সবাই? হুম 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 হুম। কিন্তু ভাইফোঁটার পোস্টটা তো আবার লাইকস আসছে। কারণ না, এই দিকটাও তো এইটা বলো। মানুষের আছে, দুদিকটাই আছে মানুষের, অ্যাকচুয়ালি মানুষের দুটো দিকই আছে। আনন্দ, এবার মানে এটা একটা স্লো ট্রান্সফরমেশন হতে পারে, সোশ্যাল মিডিয়ার স্লো ট্রান্সফরমেশন ওভার মেনি মেনি 100 ইয়ার্স হয়তো হবে, আস্তে আস্তে, হোপফুলি, যদি আমরা 100 ইয়ার্স থাকি। তোমারও কি ডেট আছে কোনো, ফর দ্য এন্ড অফ হিউম্যানিটি? আমার মনে হয় 100 বছরের আগেই দ্য সেন্স আই এম গেটিং 2045-এর মধ্যে ইউ উইল সি আ ম্যাসিভ ব্যাস। নিউ সিভিলাইজেশনাল ক্রাইসিস। দুটো সিভিলাইজেশন, আরেকটা নতুন ডিজিটাল সিভিলাইজেশন চলে আসবে বাই 2045-47। দ্যাটস হোয়াট আই স্ট্রংলি ফিল। তো এই এই যে স্পেসটা, এটা আমার মনে হয় যে দুটো দিকে থাকবে, যে একটা নার্সিসিস্টিক সাইড থাকবে, এবং সোশ্যাল মিডিয়া ক্যান বি স্লোলি ট্রান্সফর্মড ওভার মেবি মেনি 100 ইয়ার্স অ্যাকচুয়ালি, যে নার্সিসিজমের জন্য পোস্টটা দেওয়া হয়নি, অন্য একটা কারণে পোস্টটা দেওয়া হয়েছে, একটা একটা কথাকে পৌঁছানোর জন্য পোস্টটা দেওয়া হয়েছে, একটা ছবিকে পৌঁছানোর জন্য পোস্টটা দেওয়া হয়েছে। প্রশ্নটা নয় যে ছবিটা আমার করা, প্রশ্নটা নয় যে আমি কটা লাইক পাচ্ছি, প্রশ্নটা হচ্ছে আম, ওইটাই ওইটাই যে প্রশ্নটা হচ্ছে যে লেটস রিরাইট দ্যাট লাইন, পোস্ট করতে গিয়ে আমি চিনতে শিখি নতুন মানুষজন, যে নতুন মানুষজন এর জন্ম হচ্ছে কিনা, নট আমার কটা লাইক আসছে। তো এই শিফটটা সোশ্যাল মিডিয়াতে হতে পারে। আমি সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেওয়ার পক্ষে সওয়াল করছি না, আমি সোশ্যাল মিডিয়াকে ট্রান্সফর্ম করার আহ, কথা বলছি, যে কিভাবে এটা ট্রান্সফর্ম, এই স্পেসটা, সব সায়েন্টিফিক ইনভেনশনেরই হয়তো দুটো দিকই থাকে, দুটো দিকই থাকে, মানে আমার কেন জানি মনে হয় সোশ্যাল মিডিয়ার দুটো দিক নেই। কারণ তুমি মানুষের অবচেতন নিয়ে ডিল করছো না, তো এটা কোয়ান্টাম, উই স্টিল ডোন্ট নো। ওকে, এর দিকগুলো উই ডোন্ট নো। এর দিকগুলো আমরা জানি, আমার মনে হয় দ্যাটস আ বেটার ওয়ে টু পুট ইট অ্যাকচুয়ালি। কারণ ওল্ড এটা সায়েন্টিফিক হ্যাঁ, ইনভেনশনে হয়তো হ্যাঁ, দুটো দিক হ্যাঁ, ছিল, কিন্তু এখন এখন নেই। আর দুটো দিক দিয়ে এটা ধরা যাবে না। আই থিঙ্ক দ্যাট ইজ ভেরি ওয়েল পুট আপ। আমি রিসেন্টলি একটা বই পড়লাম, রিলেটিভিটি, খুব সুন্দর। আবার জাস্ট ঝালাবার জন্য নিজের পড়াশোনাগুলোকে, এটা পড়তে পড়তে আমার বারবার এটা মনে হচ্ছে যে যে বারবার যে নতুন ডিজিটাল সিভিলাইজেশনটা আসছে, এটা দুটো দিক দিয়ে ধরা যাবে না, গুড অ্যান্ড ইভিল দিয়ে কে ধরা যাবে না। ধর, এবং তোমরা যারা সাইকো অ্যানালিসিস নিয়ে কাজ করছো, আমি সাইকো অ্যানালিসিস কিছু বুঝি না, কিন্তু তোমার সাথে কথা বলার মেন কারণ হচ্ছে যে আমি যদি একটু শিখতে শিখতে পারি, ওই যে নতুন মানুষকে একটা জানা। তো আমার মনে হয় তোমাদের বাই 2030 তোমাদের ডিসিপ্লিনটা তো তোমাদের একটা চেঞ্জ আসছে, অন্যভাবে ভাবার সময় হয়তো এসে গেছে। আমার তো মনে হয় এসে গেছে ভাবার হ্যাঁ, সময়, আমরা ভাবছি না কিন্তু ভাবার সময় এসে এসে গেছে। গেছে, কারণ এসে এটা গেছে। একটা নতুন নতুন মানুষ, যেটা পোস্ট হিউম্যান বলছে কেউ কেউ ইত্যাদি, হ্যাঁ, কিন্তু একটা পোস্ট লাগিয়ে দিলেই হবে না শুধু, আর কি, এর কোঅর্ডিনেটস বুঝতে হবে। যেটা হয় গিয়ে আমরা শব্দগুলো তো ইউজ করতে থাকি। হ্যাঁ, এবার ধরো, আমি আজ পর্যন্ত পোস্ট মডার্নের ঠিক আছে একটা হিস্টোরিক্যাল রেফারেন্স বুঝতে পারি, কিন্তু আমি এখনো বুঝতে পারি না যে পোস্ট মডার্ন মানেটা কি। আমাদের ডিসিপ্লিনে যেটা আমরা মাঝে মাঝে একটু সার্কাস্টিক্যালি বলি, ক্লাইমেট ফিন্যান্স ইজ হোয়াট নো ওয়ান নোজ, এনিথিং ক্যান বি ক্লাইমেট ফিন্যান্স। একদম। এতটা এত অ্যাম্বিগুয়াস দুটো ওয়ার্ড নেগোসিয়েশনে রাখা, এই ঝগড়ার কোনো শেষ নেই। হুম, বুঝতে পারছি। যাই হোক, তুমি যেহেতু কপের কথাটা বলছো, সেটাতে আবার একটা অন্য ডিবেটে, সেটা কোনোদিন পরে হ্যাঁ, আরেকটা কোনো কিন্তু পয়েন্টে কিন্তু হবে। এইটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট তুমি রাখলে, আনন্দ, যে
আহ, এই নতুন ইনভেনশন গুলো হয়তো আর দুই দিয়ে ধরা যাবে, গুড ব্যাড রাইট রং, বেনিফিশিয়াল হার্মফুল, এভাবে ধরা যাবে না এগুলোকে। হয়তো আগেও ধরাটা ভুল হয়েছে, কিন্তু এইগুলোকে ধরাই যাচ্ছে না, কারণ এগুলো অনেক অনেক মাল্টি ফ্যাসেটেড অ্যানালিসিস লাগবে এবং হয়তো। সেই জন্য আমি জেনজি প্রতি অ্যাকচুয়ালি সহানুভূতিশীল, যে ওরা আমি এমন একটা শিক্ষা প্রক্রিয়ার মধ্যে যাচ্ছে যেটার একদম কোনো একদম। দিকই নেই, না 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 না, দিকই নেই। জানেই না দিকটা হ্যাঁ কি, হ্যাঁ 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 হ্যাঁ। ওরা ওরা ওদের দোষটা কি। হ্যাঁ, না 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 না, আগে ছিল নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, দিকই পাল্টে গেছে। তো লেফট অ্যান্ড রাইট দুটো দিক ছিল আগে, অ্যাবাভ অ্যান্ড বিলো, কিন্তু আম, আহ, আহ, দিক দিক, হ্যাঁ সেই সেই দিক আর দুটো দিক নেই, চারটে দিক নেই। আমরা তো অ্যাটলিস্ট এটা জানতাম যে 1/199 আউট অফ 100 গিফট, হ্যাঁ গিফটের যে পলিটিক্যাল ইকোনমিটা বললে, হ্যাঁ হ্যাঁ। না পাওয়ার প্রবাবিলিটি আর পাওয়ার প্রবাবিলিটিটা খুব ক্লিয়ার ছিল। এখন এটা ক্লিয়ার নয়। প্রবাবিলিটি গুলোই তো সব আনসার্টেন। হ্যাঁ, এটা একটা নতুন সমাজ অ্যাকচুয়ালি। এবং আনন্দ, আমাকে একটু এটাতে এডুকেট করো, জেনজি মানে আমরা কোন সাল থেকে ধরছি? সো 1997? না, হ্যাঁ, ওই 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 ওটার পর থেকে ধরো এইটটিতে গিয়ে এরা শেষ হয়ে গেল। আমরা আমরা একটা ধারা 65 to 80, 82, 82 to 91, এরকম একটা, আবার 91 to 97, and 97 onwards। মাঝে মিলেনিয়ালও আছে বাই দ্য ওয়ে, মাঝে যারা মিলেনিয়াল, বুঝতে পারছি। 2000 ওয়াজ এ মিলেনিয়াল। জেনজিটা আরেকটু পরে, জেনজিটা আরেকটু পরে। এটা ডেট গুলো আমি খুব ভালো করে জানি না, কিন্তু ব্যাপারটা বোঝা মানে বেসিক্যালি জেনজি হচ্ছে সেই ফেজটা যেটা টুইটারের সাথে সমসাময়িক। টুইটার 2002-3 থেকে এসছে, 3-4 এরকম কিছু একটা হবে, তাই তো টুইটার। সো মানে জেনজি হচ্ছে বর্ন বিটুইন 97 to 2012। 2012, তার মানে টুইটারের মধ্যে যারা বড় হয়েছে। টুইটার আমার ধারণা 2003 বা 2004 এসছে, আমি ভুল হতে পারি 1-2 বছর এদিক ওদিক। একটু দেখো আনন্দ, লেটস গেট দিস কারেক্ট। জেন আলফা হচ্ছে 2010 থেকে 2025। আর জেন মিলেনিয়াল হচ্ছে আহ, যারা 81 to 96। 80. আর আমরা কেউই মিলেনিয়াল না, মানে আমরা একটা, আমি মাঝে মাঝে সেটাই ভাবি যে আমরা উই স দ্য গুড টাইমস, অ্যাকচুয়ালি স দ্য গুড টাইমস। তো এই 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 প্রবলেমটা খুব সিরিয়াসলি ভাবা দরকার, এবং ওই ছেলেটি বাজি পোড়াতে চেয়েছে, বাবা মা কানেক্ট করলে পুরোটা বুঝতে এবার বুঝতে পারছো তো কেন? হ্যাঁ, হ্যাঁ, ওই কানেকশনটা আসছে। ওই ছেলেটি বাজি হ্যাঁ, পোড়াতে চাইছে, যাকে আমরা ওরকম একটা দিক দুটো দিক দেখাতে পারবো না। হ্যাঁ, হ্যাঁ, আহ, হ্যাঁ। আম, অনেক দিক আছে, অনেক দিক আছে। এবং এই যে ব্রিজটা কি, এবার তুমি অ্যানিমাল ফিলিয়াটা তাকে কি করে বোঝাবে? কাকে কি করে বোঝাবো? তার মানে কিন্তু তার মানে কিন্তু এই না যে সে অ্যানিমাল ফিলিক না, সে না না, সে অফকোর্স, প্রচন্ড ভালোবাসে। অত্যন্ত ভালো মানুষেরা, হ্যাঁ, অত্যন্ত ভালো মানুষেরা, কিন্তু ইয়া আই গেট ইউর পয়েন্ট, যে এবার বাবা মা এসেছে ওই গ্রুপটা থেকে, রাইট, 65-80, মোর আর লেস। সো সো উই, ইন আ ওয়ে, তুমি যে প্রশ্নটা বললে যে আমরা কতদিন, 100 বছর, ইন আ ওয়ে উই হ্যাভ বিকাম এলিয়েন নাও, লেটস অ্যাকসেপ্ট দ্যাট ফ্যাক্ট। ওকে, তুমি যে 80-তে আমরা যারা শেষ হলাম, আমরা শেষ হলাম 80-তে, শেষ হয়ে গেলাম। ঠিক আছে, আমরা 80-তে শেষ হয়ে যাওয়া, আমরা আমরা শারীরিকভাবে আছি, কিন্তু আমরা যাদের সাথে কথোপকথনে ঢুকছি, হুম। দ্য নিউ নিউ ওয়ান্স অন আর্থ,
দুটো বেসিক্যালি এখানে যেন দুটো আলাদা প্যারাডাইম, মানে কুনিয়ান ভাষায় যদি বলি, এখানে প্যারাডাইম বলাটা ঠিক হচ্ছে না, কিন্তু জাস্ট বোঝার জন্য যে যেন দুটো আলাদা প্যারাডাইম এবং একটা ইনকমেন্সুরেবিলিটি আছে, একজন যেন অন্যজনের ভাষাটাই বুঝছে না। তো অ্যাকচুয়ালি এবার বাবা মাকে আরো ভালো করে লোকেট করা যাচ্ছে, বাবা মা 65 to 80 থেকে এসছে, আর হ্যাঁ, ছেলেটা বা মেয়েটা যে বাজিটা পোড়াতে চাইছে সে এই ফেজটা থেকে এসছে, পোস্ট 97। অদ্ভুত ওই যে বললাম না, রিলেটিভিটি, জেনারেল থিওরি অফ রিলেটিভিটি কি বলে যে ম্যাটার অ্যান্ড স্পেস অলওয়েজ ডিস্টর্ট ইচ আদার। খুব সহজ ভাষায় যদি আমি বলি, তো যদি সান থাকে তার আশপাশে স্পেসটা ডিস্টর্ট হয়। সেই স্পেসটা ডিস্টর্ট হয় কারণ তার গ্র্যাভিটেশনাল একটা পুল আছে প্রত্যেকটা সেলেস্টিয়াল অবজেক্ট যে, এবং তার আশপাশে মুভমেন্টটা এফেক্টেড হবে, তাই টাইম ডাইমেনশনটা পাল্টে যাচ্ছে। তো স্পেস আর ম্যাটার, জেনারেল থিওরি অফ রিলেটিভিটি। এইবার তুমি দেখো উইদিন এই জেনারেশনাল টাইমটাতে রিলেটিভিটিটাকে যদি আনো, তুমি 80 অব্দি তোমার ফ্রেম তুমি ধরতে পারছো, তুমি 97 to 2012, আর তারপরে তো আলফা, আমরা তো আবার আলফাদের নিয়ে ডিল করছি এখন। সেটা আমার, আরো হ্যাঁ, লোকে বলছে এই নেপাল ক্রাইসিসটা জেনজি এই সেই, কিন্তু আমার মনে হয় এটা খুব সুপারফিশিয়াল একটা অ্যানালিসিস। এর ভেতর আরো ডিপ ঢুকতে হবে। হ্যাঁ, ওটা একটা খুব খুব সুপারফিশিয়াল, সুপারফিশিয়াল হোয়াট সুপারফিশিয়াল। এভার ইট ইজ। তো এইবার এইখানে তুমি রিলেটিভিটি ফ্রেমেই তো দুটো মানে অদ্ভুত স্পেস টাইম ডাইমেনশনে খেলছো। হুম হুম এবার পাল্টে। তুমি এর মধ্যে হিউম্যান ইন্টেলিজেন্সটা এআই দ্বারা একটা একটা নতুন কলোনাইজেশন শুরু হয়ে গেছে, হবে, আরো ডেভেলপ হবে, সেটাকে কিভাবে ধরবে? হুম। এবার এর মধ্যে আবার রবীন্দ্রনাথকে যদি ভাবো, শক্ত। এটাতে তোমার কি মনে হয় এইবার যদি বাচ্চাটার কথাটা, এই সব কথা, এইবার ওই দিওয়ালির দিন ওই বাচ্চাটা তোমার কি মনে হয়? বিয়ন্ড রাইট অ্যান্ড রং দেয়ার ইজ আ ওয়ার্ল্ড অ্যান্ড আই উইল মিট ইউ দেয়ার। ওই বাচ্চাটাকে, ওই ছোট ছেলেটাকে, মেয়েটাকে, এদেরকে মিট করতে হবে। উই হ্যাভ টু মিট দেম সামওয়্যার। বিয়ন্ড রাইট অ্যান্ড রং দেয়ার ইজ আ ওয়ার্ল্ড অ্যান্ড উই হ্যাভ টু মিট দেম সামওয়্যার। আমরা মিট করব না এটা বলতে পারবো না। কেননা ওই ছোট পাপিটার মতো এরাও এই প্ল্যানেটেরই ইনহ্যাবিটেন্টস, বাসিন্দা। উই হ্যাভ টু টক টু দেম, উই হ্যাভ টু টক টু দেম। হয়তো আমাদের কথোপকথনে একটা ইনকমেন্সুরেবিলিটি থাকবে, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং থাকবে, অনেকটা দুটো সান্ধ্য ভাষার মতো হয়ে যাচ্ছে, দুটো ভাষা। আহ বাউল বাউল ফকিরের সহজিয়ার সান্ধ্য ভাষার মতো, কিন্তু স্টিল উই হ্যাভ টু। আমার তো ইনক্রিজিংলি মনে হচ্ছে এবার ওই রাতটা, বাবা ছেলের সাথে বাজি বাজি ফাটাচ্ছে, ওই দুটো মানুষ আর বাজিটা মাঝখানে। ইটস ইটস আ চ্যালেঞ্জ অফ কমিউনিকেশন, কমিউনিকেশনের চ্যালেঞ্জ এটা অ্যাকচুয়ালি। এটা 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 সিরিয়াস একটা, ওই মোমেন্টটা অত্যন্ত সিরিয়াস অ্যাকচুয়ালি। ওই মোমেন্টটা হয় না, একটা একটা মোমেন্ট অনেক সময় অনেক কিছু দেখিয়ে দেয় আমাদেরকে, একটা মুহূর্ত। আহ, ওই মোমেন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আহ, এবং এটা এটা ভাবতে পারাটা জরুরি, তার মানে নতুন নতুন ইনহ্যাবিটেন্টকে ভাবতে পারাটা জরুরি, এই প্ল্যানেটের নতুন ইনহ্যাবিটেন্ট। নেক্সট এপিসোডে আমরা এই জায়গা থেকে শুরু করে দরিদ্রের সমাজতন্ত্রকে আনবো, ঠিক আছে, ঠিক আছে। আর একটু কমপ্লিকেশন আনবো। কমপ্লিকেশন। ঠিক আছে, ঠিক আছে। যে এই পুরো ব্যাপারটার মধ্যে ধরো ঝুগ্গি ঝুপড়ি কনস্ট্রাকশন ওয়ার্কারেরও তো জেনজি আলফারা আছে, আচ্ছা, আচ্ছা। তাদের কি হচ্ছে? এইটা ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট।
ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। যে 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 সাইলেন্টলি রাস্তা নর্দমা সাফ করছে, সে তো সাইলেন্ট, তার তো কোনো শব্দ নেই। যে লোকটা সাইলেন্টলি দেশকে প্রোটেক্ট করছে, সেও তো সাইলেন্ট। কিন্তু একদল লোক শব্দ করছে, আর একটা একদল লোক সাইলেন্টলি কাজটা করছে, হিস্টোরিক্যালি সাইলেন্ট। হিস্টোরিক্যালি সাইলেন্ট। তাদের কোনো ভালোবাসাই কম না, তার তার মানুষ, তার ফ্যামিলি এবং দেশ। তুমি লেয়ার গুলো দেখো, হ্যাঁ, সমাজতন্ত্রের লেয়ার গুলো। পরিবার, দেশ, সমাজ, দেশ। দেশটাকে ভালোবাসে কে বেশি? যারা স্লোগান দিচ্ছে, জোরে শব্দ করছে, না যে শান্তভাবে যে মানুষটা বছরের পর বছর, কুড়ি বছরের, হ্যাঁ, পঁচিশ বছরের বছর পাহাড়ের সাইলেন্টলি, উপর বসে আছে। হ্যাঁ। তাকে ছেড়ে দাও। আমি আরো কমপ্লিকেশনস এনে দিচ্ছি। ধরো যারা এজেন্টস, যারা বলতেও পারছে না যে সে পাহাড়ের ওপর বসে আছে, আহ, হুম, তার স্যাক্রিফাইসটা কি? স্যাক্রিফাইস, যে মেথড, যে আন্ডারগ্রাউন্ড ড্রেনটাকে পরিষ্কার করছে, যে তাদের তাদের ফ্যামিলিতেও জেনজি আলফা আছে, আচ্ছা। তাদেরও ওই প্রবলেমগুলো। এখান থেকে দরিদ্রের সমাজতন্ত্র তুমি ভাবো, শব্দগোষ্ঠীতন্ত্র আর দরিদ্রের সমাজতন্ত্র, নেক্সট এপিসোড। ঠিক আছে, ঠিক আছে। ওকে, আজকে এখানে এন্ড করছি, আনন্দ, তাহলে। হ্যাঁ। দারুণ, দারুণ লাগলো আড্ডা মেরে। ভালো। হ্যাঁ, তুমি ভালো আমাকে সাইকোলজিক্যালি হিল করলে। আমিও হিল হচ্ছি।